অর্জুনকে ঘাড়ে আঘাত লাগে। শ্বশুরবাড়ির লজ্জায় হলুদের মতো ফিকে হয়ে যায়। এই দাদা, তুই দোকান আলাদা করলি কেন? কি হয়েছে তো? ওসব খেলো আবেগ নিয়ে তুই বসে থাক। বোকার মতন আমি পারবো না। আর আমি কষ্ট করে সব গুড় বানাবো, আর দোকান একসাথে আছে বলে তুইও আমার টাকায় সমান ভাগ বসাবি। খুব মজা, তাই না? একজন লোক মিলে মানিকের দোকানের সামনে জড়ো হয়েছে। সবাই খুব রেগে আছে, কেউ কেউ ইট ছুটছে। এ কি? এখন পরের মাসে সংসার কিভাবে চলবে এটাই তো বুঝতে পারছি না। যা টাকা পেয়েছিলাম সেটা দিয়ে তো দোকানটা আলাদা করলাম। হায় হায় হায়, আমাদের সব গেল, সব গেল। মানিকপুর গ্রামের বহু পুরনো বাসিন্দা শিবপ্রসাদ। শিবপ্রসাদের স্ত্রী শ্যামা বহুদিন আগেই মারা গিয়েছে। তাই তিনি একা হাতে তার দুই ছেলে কমল আর মানিককে একা হাতে মানুষ করা থেকে শুরু করে ব্যবসা সবটাই সামলেছে। কিন্তু এখন তার শেষ প্রায় সময় এসে উপস্থিত হয়েছে। কয়দিন ধরে শিবপ্রসাদের শরীরটা ভালো নেই। বাবা, বাবা মানিক, অমল, আমার সময় শেষ। তোদের জমি জমা ভাগ করে দিয়ে যেতে পারলাম না রে। তবে তবে আমাদের বাগানের 100টা খেজুর গাছ আছে। তোরা এক একজন 50টা করে গাছ নিস, আর ব্যবসাটা একসাথে মিলেমিশে করিস রে বাবা। দোকানে নাম বদলাস না। বাবা, তুমি চুপ করো, এসব বলো না। এরপর এই কথা বলতে বলতে ধীরে ধীরে শিবপ্রসাদ বাবুর চোখ বন্ধ হয়ে বোঝা গেল যে তিনি আর বেঁচে নেই। শিবপ্রসাদ বাবু মারা যাওয়ার পর কয়েকদিন কেটে গেল। কি হলো, তোমার মুখটা অমন লাগছে কেন? আর বলো না, এই খেজুর গাছ নিয়ে একটা ফালতু ঝামেলা। বাবা মরার আগে গাছের সংখ্যা ধরে ভাগ করে দিয়ে গেল। এখন ওই অমলকে ভাগে 50টা গাছ দিতে হবে। উফ, তুমি এখনো এই নিয়ে বসে আছো? তোমার এই বোকা ভাইয়ের সাথে সমান ভাগে ভাগ করে কিনা গুড়ের ব্যবসা করবে? তাছাড়া আর কি করব বলো? বাবা তো বলেই গেল ব্যবসাটা একসাথে চালাস। আর ওই অমল এত বোকা যে সে বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। নইলে আমার তো ইচ্ছা ছিল পুরোটাই নিজে। সেটাই হবে, শুধু একটু বুদ্ধি খাটাও। মানে? মানে গাছ ভাগ না করে তুমি জমির হিসেব ভাগ করো। খেজুর গাছগুলো তো আর আকাশ থেকে পড়েনি, জমিতেই আছে। আর জমি তো সমান ভাগেই ভাগ করা যায়। হ্যাঁ তাই তো, এটা তো ভেবে দেখিনি। পুরো বাগানের মধ্যে ডান দিক জুড়ে বেশি গাছ লাগানো। আমি ওই দিকটা নিয়ে নিলে বেশিরভাগ গাছও আমার ভাগেই পড়বে। হ্যাঁ সেটাই বলছি, আপাতত আগে জমি আর বেশি করে গাছ তো লাগিয়ে নাও, তারপর না হয় চালাকি করে ব্যবসাটাও আলাদা করে দেওয়া যাবে। ঠিক বলেছ, যাই তবে আজই গিয়ে ওই বোকাটাকে আর একটু বোকা বানিয়ে আসি। বলছি ভাই, তোর সাথে কিছু কথা আছে এই জায়গার ব্যাপারটা। হ্যাঁ বলো না। এই বাবা তো মারা যাওয়ার আগে আমাদের দুই ভাইকে অর্ধেক অর্ধেক করে কাজ ভাগ করে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি ভাবছিলাম জায়গা ধরে ভাগ করলে ব্যাপারটা ভালো হতো না? তোর আর আমার মধ্যে ভাগাভাগির কি আছে? বাবা তো বলেইছিল একসাথে ব্যবসা চালাতে। সেখানে ওর গাছের খেজুর রস আর আমার গাছের খেজুর রসে আলাদা কি? সব দিয়ে তো ওই গুড়ের ব্যবসাই হবে। তুই তো জানি রে, কিন্তু তবুও বললাম তোর কোনো আপত্তি আছে কিনা জানার জন্য। তোর যদি অসুবিধা না থাকে তাহলে আমি ডান দিকের জমিটা পুরোটা নেব। না না, আপত্তির কি আছে? তুই তোর মতন ডান দিকের জমিতে দেখাশোনা কর, আর আমি আমার মতো এই দিকটা করব। তারপর যা হবে সেটা দুই ভাই মিলে বিক্রি করে দেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সে হবে কোন। ঠিক আছে। এখন তো ভালোই খেজুরের রস হচ্ছে, তো যাই সব গাছে হাঁড়ি মেরে দিই। দেখতে দেখতে দিন কাটতে লাগল। যে যার ভাগের দিকের গাছের রস সংগ্রহ করে গুড়ও বানাতে থাকল। প্রায় অনেকটা করে গুড় বানানো হয়ে মাসে একদিন করে সেগুলো বাজারে বিক্রি করা হতো। এইভাবে রোজ গুড় বানাতে বানাতে 1 মাস কাটল।
অমল আর তার বউ রমা বসে গুড় বানাচ্ছে। রমা হঠাৎ গুড়গুলোর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ গো, এখানে 50টা গাছের 1 মাসের খেজুরের রস দিয়ে বানানো গুড় আছে বলে তো আমার মনে হচ্ছে না। তোমার কোথাও ভুল হয়নি তো? আরে হ্যাঁ গো, জমি যেভাবে অর্ধেক ভাগ হয়েছিল, সেই ভাগের অর্ধেক গাছের যা রস হয়েছে সেই সব দিয়েই তো এই গুড় বানালাম। জমি ভাগ মানে? ভাগে তো 50টা করে গাছ পাওয়ার কথা ছিল। ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছিলাম। দাদা পরে বলল যে গাছের ভাগ না করে জমির ভাগ করতে, তাহলে নাকি হিসেবে সুবিধা হয়। সেই মতন দাদা ডান দিকের জমিটা নিয়েছে। হ্যাঁ গো, তুমি কি সত্যিই এত বোকা? তুমি বুঝলেও না তোমার দাদা এভাবে তোমাকে বোকা বানালো? জমির বাম দিকে অর্ধেক জায়গায় তো গাছই নেই, এদিকে যে তুমি ভাগে কম গাছ পেলে। এসব কি বলছোটা কি তুমি? আমার দাদা তোমার মতন করে এত পেঁচিয়ে ভাবতেই পারে না। আর তাছাড়াও আমাদের ব্যবসা তো একই আছে, এসব ভাগাভাগিতে কি যায় আসে? তোমাকে বলাই আমার ঘাট হয়েছে। আমি আর কিছুই বলবো না, যখন সমস্যায় পড়বে তখন বুঝবে। আমি আর এই নিয়ে কিছু বলবো না তোমায়। হ্যাঁ গো, কালকে তো হাটে এগুলো বিক্রি করতে যাবে। সব বিক্রি হয়ে যাবে বলো? আরে হ্যাঁ গো হ্যাঁ, একবারেই দেখবে বিক্রি হয়ে গেছে। আমি তো শুধু কালকের অপেক্ষায় আছি। ওই অমলের তো মনে হয় বেশি গুড় হয়নি, সবাই তাই আমার থেকেই নেবে। এইসবের মধ্যে তো একটা জিনিস ভুলেই গেছিলাম গো। কি? তুমি বা ওই অমল যে টাকা পাবে, ওটা তো সমান সমানই ভাগ হবে গো। হ্যাঁ তাই তো, এটা তো আমি ভুলে গেছিলাম। একই নামে একটাতেই তো ব্যবসাটা করতে হবে, টাকারও তো তাহলে ভাগ হবে। কি 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 করি এবার? এটা আমাদের আগেই ভাবা উচিত ছিল গো, একদম ভুলে গিয়েছিলাম। এখন তো রাতারাতি কিছু করারও নেই। তাহলে কি হবে এবার? কালকের দিনটা আপাতত একসাথেই কাটাও, তারপর একটা বুদ্ধি বের করতে হবে। বেশ বেশ, আসুন আসুন আসুন, একদম খাঁটি তাজা গুড়, আসুন। বাজারে সারাদিনে তাদের সমস্ত গুড় বিক্রি হয়ে গেল। বেলা শেষে দুজনে বাড়ি ফেরার জন্য সব গুছিয়ে নিচ্ছে। আজ ভালো বিক্রি হলো বল দাদা? হ্যাঁ হ্যাঁ, তা তো হয়েইছে রে। না না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কেটে পড়ি। টাকা পয়সার হিসাব চাইলে সমস্যা হয়ে যাবে। তার আগেই আগেই বেরোতে হবে এখান থেকে। কি রে, তুই এত তাড়াহুড়ো করছিস কেন? কোথাও যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর বৌদি একটু বাপের বাড়ি যাবে, এই তাই আর কি। ও আচ্ছা, তা দাদা, তোর মোট কত টাকার বিক্রি হলো সব মিলিয়ে? আমার তো মোট 7,000 টাকা হয়েছে। ওসব কথা পরে হবে, আজকে একটু তাড়া আছে। চলি বুঝলি। হ্যাঁ গো, সব তো বিক্রি হয়ে গেছে দেখলাম। কত টাকা হলো? পুরো 16,000 টাকা। কি বলো গো, 1 মাসে 16,000 টাকা? এ তো অনেক। তবে আর বলছি, তবে ওই অমল এই কত টাকার বিক্রি হয়েছে জিজ্ঞাসা করছিল। অনেক কষ্টে এড়িয়ে এই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কিন্তু এরপর জিজ্ঞাসা করলে কি করব সেটাই ভাবছি। কি আবার করবে? আমাদের ব্যবসায় তো অনেক বেশি টাকা হচ্ছে। তাহলে আবার ও কি মনে করবে না করে এসব ভেবে কি হবে বলো তো? কাল থেকে বরং তুমি আর কথাই বলো না ওর সাথে। ঠিক বলেছ, কিন্তু দোকানের ব্যাপারটা কি করব? আবার তো সেই পরের মাসে দোকানে যাবে, তার আগে দোকানের মাঝে একটা দেওয়াল তুলে নিতে হবে। আর তোমার বাবার ওই মানধাতা আমলের দোকানের নাম আর রেখো না তো, ওটার একটা অন্য নাম দাও ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। দাঁড়াও, কালই আমি ওই দেওয়াল তোলার ব্যাপারে কথা বলবো। এভাবে দিন কাটতে লাগলো। এরপর থেকে মারি অমলের সাথে খুব একটা কথা বলা বন্ধ করে দিল। অমল কথা বলতে গেলেও মানিক মুখ ঘুরিয়ে চলে যেত। হ্যাঁ গো, মাস শেষ হওয়ার আগেই যে চাল ফুরিয়ে এসেছে। যা চাল ছিল আজ তো রান্না করে ফেলছি। মাসের শেষ, বাজারে না যাওয়া অবধি এখন আর হাতে টাকা পয়সাও নেই। কি করি বলো তো? দাদার কাছে কিছু টাকা চাইতাম, কিন্তু সে তো কথাই বলছে না আমার সাথে। সে কি, কেন? কি জানি, আগের মাসে বাজারে গেলাম, তারপর থেকেই দেখছি আস্তে আস্তে আর কথা বলছে না। আমি আগে বলেছিলাম তোমাকে, বোকা বানিয়েছে তোমার দাদা।
তখন আমার কথা বিশ্বাস হলো না, এখন নিজে দেখো কেমন এড়িয়ে চলছে। না না, এসব উল্টোপাল্টা কথা বলো না। এ তো কোনো কারণে আমার উপর রেগে আছে, তাই অমন করছে। আমি জানি, পরে ঠিক কথা বল। সেই আশায় থাকো তুমি, এবার দেখবে জমির মাঝখান দিয়েও পাঁচিল তুললো বলে। তুমি এসব উল্টোপাল্টা কথা বলো বলেই তোমাকে কিছু বলতে চাই না। এর মধ্যে অমল আর বাজারে যায়নি। 1 মাস পর আবারও সব গুড় বানিয়ে তৈরি করে রাখে সে। অন্যদিকে মানিকও সব গুড় তৈরি করেছে, তবে মানিকের গুড়ের পরিমাণ যেন আগের মাসের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ গো, আগের মাসে তো এত গুড় ছিল না, এই মাসে এত গুড় এলো কোথা থেকে? আরে আগের মাসের গুড়ের এত চাহিদা ছিল, তাই তো গুলিয়ে উঠতে পারছিলাম না। এই মাসে তাই একটু চিনি মিশিয়ে গুড়টাকে বাড়িয়েছি। তাই তো যা ছিল তার ডবল হয়ে গেছে। বাহ, এ তো ভালো বুদ্ধি ভেবেছো। এই মাসে তাহলে দ্বিগুণ টাকা আসবে, তাই না? সে তো আসবে। চলো শুয়ে পড়ি তাড়াতাড়ি, কাল সকাল সকাল যেতে হবে। আর দোকানের নাম বদলেছে, মাঝখানে দেওয়াল উঠেছে দেখে ও অমলের মুখটা কেমন হয়েছে দেখতে হবে না? সেটা ভাবলেই তো আমার হাসি পাচ্ছে। সত্যি বলেছো। এ কি, দোকানের মাঝে এমন পাঁচিল কেন? কোথা থেকে এলো এটা? এ কি, বাবা যে ব্যবসা ভাগ করতে বারণ করলো, তাও এরকম দাদার নামে আলাদা করে দোকান কবে খুললো? কি ভাই, দোকানের নাম বদল হয়েছে জানো না নাকি? না, এসব কবে হলো? সে কি, তোমার দাদাই তো এখানে এসে দায়িত্ব নিয়ে সবটা করালো। আমরা জিজ্ঞাসা করতে বলল, এখন ব্যবসা ভাগ হয়ে গেছে। এই কথা শুনে অমল অবাক হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এর মধ্যেই মানিক দোকানে। এই দাদা, তুই দোকান আলাদা করলি কেন? কি হয়েছে তো? তোর মনে নেই বাবা শেষ সময় বলেছিল আমরা 2 ভাই যেন এক থেকে দোকান সামলাই? ওসব খেলো আবেগ নিয়ে তুই বসে থাক। বোকার মতন আমি পারবো না। আর আমি কষ্ট করে সব গুড় বানাবো, আর দোকান একসাথে আছে বলে তুইও আমার টাকায় সমান ভাগ বসাবি। খুব মজা, তাই না? এসব কি বলছিস তুই? তোর আর আমার মধ্যে কিসের ভাগাভাগি? চুপ কর চুপ কর, ভাগাভাগি তো আছেই। আর ওই সব ভালো মানুষের ন্যাকামো অন্য কাউকে দেখাস, হ্যাঁ? এই একদম আমার নতুন দোকানে নজর দিবি না। জমি দোকান সব ভাগ হয়ে গেছে, এবার নিজেরটা নিজে বুঝে নে। দেখো না, কদিন পর ওই জায়গায় মাঝখান দিয়ে পাঁচিল তুললো বলে। সারাদিন বাজারে কেনা বেচা করলো দুজনেরই সব গুড় বিক্রি হয়ে গেল। বুঝলে গিন্নি, উফ, ও অমলের মুখটা একবার দেখার মতন ছিল। আর আজকে মোট 27,000 টাকা আয় হয়েছে। একটা লোক বড় অর্ডারের জন্য অনেক গুড় নিয়ে গেছে। বাহ, এ তো ভালো খবর। কিন্তু অমল কি বললো? কি আবার বলবে, আমি বলে দিলাম যে সব ভাগ হয়ে গেছে এখন, তাই যেন নিজে নিজেরটা বুঝে নেয়। কিন্তু ওর দিকের জমিটা পেলেও ভালো হতো। সেটাই তো চেয়েছিলাম, কিন্তু বাবা তো সহজে হতে দিল না। তারাও না, ব্যবসা থেকে আরো টাকা জমিয়ে ওকে একেবারে হাতে মেরে ওই জমি আমার কাছে জলের দামে বিক্রি করতে বাধ্য করব। বাহ, এটা হলে তো কোনো কথাই নেই। যাই হোক, হাত মুখটা ধুয়ে নাও। এইভাবে দিন কাটতে লাগে। কিন্তু 2-3 মাস যেতে না যেতেই দেখা গেল কয়েকজন লোক মিলে মানিকের দোকানের সামনে জড়ো হয়েছে। সবাই খুব রেগে আছে, কেউ কেউ ইট ছুটছে। এ কি, এখানে কি হচ্ছে এসব? আর বলো না, দোকানের নাম বদলের সাথে যেন গুড়েরও মান বদল করে ফেলেছে। খেজুরের রসে চিনি মিশিয়ে মানুষকে ভেজাল খাইয়ে বোকা বানাচ্ছে এই মানিক। আজকে ধরেছে সবাই মিলে, দোকান খুলতে দিচ্ছে না। সে কি গো, ভেজালের আবার কি দরকার? দাদার দিকে তো এমনি অনেক খেজুর গাছ আছে, এসবের কি দরকার পড়লো আবার? ওই যে বেশি টাকা পাওয়ার লোভ, বুঝতে পারছো না? সহজে মানুষ ঠকিয়ে বড় লোক হবে। তুমি এসব বাদ দাও, তোমার গুড়ের মান সেই একই আছে। তোমার বাবার সময় যেমন খাঁটি গুড় রাখতেন উনি, ঠিক তেমন। আসলে আমি বেশি গুড় বানাতে পারি না, আমার ভাগে কম গাছ পড়েছে, তাই আর কি। নমস্কার, আমি গত 3 মাস আগে আপনার দোকান থেকে কিছুটা গুড় কিনেছিলাম। আপনার হয়তো মনে নেই। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনার আজকেও গুড় লাগবে তাই তো?
হ্যাঁ লাগবে, তবে একটু না, আরো বেশি, মানে আরো বেশি গুড় লাগবে। আমাদের গুড়ের ব্যবসা, আমরা ভালো গুড় খুঁজছিলাম। তাই এখানকার দুটো দোকান থেকে গুড় কিনে নিয়ে গিয়েছিলাম। তোমার দোকানের গুড় আমাদের পছন্দ হয়েছে, তাই এখানে আসা। কিন্তু আমার কাছে যে এত গুড়ের যোগান দেওয়ার মতো সরঞ্জাম নেই। আমার যা খেজুর গাছ আছে তাতে হবে না। সে নিয়ে আপনার কোনো চিন্তা নেই। এই গ্রামে আমার 4 বিঘা জমির ওপরে প্রচুর খেজুর গাছ লাগানো আছে। ওইখান দিয়ে এতদিন ব্যবসা চলতো, কিন্তু কর্মচারীদের বানানো সেই খেজুরের গুড়ে তেমন স্বাদ হয় না। হয়তো কোনো ভেজাল থাকে ওতে। ও গুড়ের জন্য খেজুরের রসের যোগান আপনি দিলে আমার কোনো সমস্যা নেই। আপনাকে গুড় বানিয়ে দিতে আমি পারবো। বেশ, তবে আজ থেকে তোমার ওই দোকান আর তোমার ওপর ভরসা করে আমি আমার ব্যবসা আরও এগিয়ে নিয়ে যাব। তোমার সততার ওপর ভরসা রেখে এই 15,000 টাকা অ্যাডভান্স করলাম। বাকি টাকাটা সব গুড়গুলো নিতে এসে দেব। বেশ। দেখলে ভাই, তোমার এই দোকানে সত্যি তোমার বাবার আশীর্বাদ আছে গো, নইলে এইভাবে এত বড় অর্ডার পেয়ে যাও। নাও নাও, এবার মন দিয়ে কাজ করো। এ আর দোকান থেকে পালিয়ে গেল, নইলে মানুষ ঠকারও বেরিয়ে যেত আজ। শিবপ্রসাদ বাবুর নাম বদলে দোকানের নাম অন্য দেওয়ার সাথে সাথেই গুড়ের মানে এত পরিবর্তন। জি জি জি, এ বাবা। কথাটা অমলের কানে আসতে মানিকের দোকানের দিকে তাকাল। দোকানের দিকে তাকিয়ে সে খেয়াল করল দোকানের ছাদ ফেলা। সে সহজেই বুঝতে পারল যে তার দাদা মানিক হয়তো গ্রামের লোকের রোষের মুখ থেকে বাঁচতে বাড়িতে পাঠাচ্ছে। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। তুমিও তো ভেবো না, নিজের কাছে মন দাও। সমস্ত গুড় বিক্রি করে অমলও বাড়ির দিকে রওনা দিল। ওমা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? এত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল? বিক্রি না, সর্বনাশ হয়েছে আমাদের। মানে কি হয়েছেটা কি? সবাই বুঝে গেছে যে গুড়ে আমি চিনি মিশিয়েছি, তাই সবাই আমাকে মারধর করছিল। আমি বাধ্য হয়ে দোকান বন্ধ করে তাড়াতাড়ি ফিরে এলাম। সে কি, তাহলে এতগুলো গুড় সব নষ্ট হবে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আর তোমার সেই অর্ডার? সেও তো আর জানালো না কিছু। তবে আমার দোকানে যখন ঝামেলা হচ্ছিল তখন এক ভদ্রলোককে দেখেছিলাম এই অমলের সাথে কি যেন কথা বলতে। মনে হয় আমার আমার দোকানে ঝামেলা হচ্ছে, তো উনি ওনার সব অর্ডার অমলকে দিয়েছে। সে কি, শেষে কিনা ওই অমল তোমার অর্ডার কেড়ে নিল? আরে সেসব তো পরের কথা। এখন পরের মাসে সংসার কিভাবে চলবে এটাই তো বুঝতে পারছি না। যা টাকা পেয়েছিলাম সেটা দিয়ে তো দোকানটা আলাদা করলাম। হায় হায় হায়, আমাদের সব গেল, সব গেল। এরপর গুড়ে ভেজাল মেশানোর কথা সারা গ্রামে ছড়িয়ে গেল। তারপর থেকে কেউ আর মানিকের থেকে গুড় কিনত না। অন্যদিকে প্রতি মাসে অমলের কাছ থেকে ওই ব্যবসায় গুড় বানাত। তার সাথে সাথে সে নিজের গাছের খেজুরের রস দিয়ে গুড় বানিয়েও বিক্রি করত। ধীরে ধীরে অমল তার বাবার হাতে তৈরি সেই ব্যবসাটাকে আরও বড় করে তুলল। তার সাথে বাড়িটাকে সুন্দর করে সাজাল। শান্ত সংসার, কিন্তু শান্তির ভেতরে লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। দেবলীনা এই বাড়িতে বউ হয়ে এসেছে 6 মাস হল, অথচ আজও সে হাসি দেখার চেয়ে দুশ্চিন্তা বেশি দেখেছে। দেবলীনা মা, এই নথিগুলো দেখে আমার মাথা কোনো কাজই করছে না। জমির কাগজপত্র সব সব কেমন ঘেঁটে গেল। এই সিলটা একদম নতুন মা, অথচ জমিটা তো দাদু ভাইয়ের। জমির কাগজপত্র তো অনেক হওয়া উচিত ছিল। কিছু তো একটা গোলমাল আছে। ওই ওই আমাদের আত্মীয় সুদীপ ও নীলমাধব, ওরা নকল কাগজ বানিয়ে জমি জমি কেড়ে নিতে চাইছে মা। গ্রামময় বলে বেড়াচ্ছে আমাদের জমিটা নাকি ওদের, অথচ আমি আমি জানি এটা আমাদের জমি। আমাদের কোনো নকল জমির কাগজপত্র নেই, সব আসল আসল। জমি চলে গেলে আমরা চলবো কিভাবে বাবা? আমার চাকরিটাও গেল, মানুষের সামনে মাথা তুলতে পারি না।
আমাদের পরিবারে যা রোজগার, তার উপরে এই জমির ঝামেলা, কি যে হবে এখন তা কেবল ভগবানই জানেন। আমি খুঁজে বের করব আসল নথি, সত্যিটা সামনে আনবো। এই অন্যায় চলবে না মা। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে দেবলীনা নিঃশব্দে উঠল। এই ঘরে আলো জ্বলে না। ভয়, অভাব আর পরাজয়ের অন্ধকারে ঢেকে আছে পুরো পরিবার। দেবলীনা সেই অন্ধকার ঠেলে অনেক দিন বন্ধ থাকা সেই ঘরের দিকে এগিয়ে গেল, যদি কিছু পাওয়া যায় সেই আশা। আমি আসল নথিটা বার করেই ছাড়বো, দেখিয়ে দেব সত্যি কাকে বলে। বাবা সকালে কি যেন বলছিল, নীলমাধব আর সুদীপ ওদের জমি এটা। আমাকে আগেই এটা জানতে হবে, আমাদের জমির নথিটা আসল নাকি নকল। অনেক দিন ধরে পড়ে থাকা ঘরের দরজা আস্তে করে খুলল, যাতে কারোর ঘুম না ভেঙে যায়। ঘরটা অনেক পুরনো জিনিস রয়েছে, অনেক আগের কার আমলে। দেবলীনা লোহার জম ধরা আলমারির কাছে গিয়ে আস্তে করে দরজাটা খুলল। অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট্ট মতো বাক্স খুঁজে পেল। এটা এটা তো অনেক পুরনো বাক্স মনে হয়, দেখি তো খুলে কি আছে। এটা এটা আসল সিল, আসল স্বাক্ষর। এটাই আমাদের জমির প্রাণ। এটা দেখে আমার একটুও সন্দেহ হচ্ছে না যে এটা নকল। তবে এইবার আমার প্রশ্ন, আসল দলিলটা এই ঘরে আসলো কি করে, আর নতুন জাল দলিলটা ওই ঘরে গেল কি করে? তার হাত কাঁপছিল। এই কাগজে শুধু জমি নয়, এই পরিবারকে অপমানের হাত থেকে বাঁচানোর শেষ অস্ত্র। তুই তুই সত্যিই পেয়ে গেছিস মা? হ্যাঁ বাবা, আমি পেয়েছি। কিন্তু কিন্তু কোথায় পেলি মা? দেবলীনা কাল রাতের সব কথা বলল। ওই বন্ধ ঘরে থাকতে পারে সেটার কথা তো আমি ভাবতেও পারি না। আমাদের কাছে যে দলিল আছে ওটা ওটা নকল বাবা। আমার একটাই প্রশ্ন, তোমাদের কাছে এই নকল দলিলটা আসলো কোথা থেকে? তা তো জানি না মা। আর হ্যাঁ, ওরা ভয়ানক রাগী, ওদের সাথে তর্কে আমরা পারবো না। বড্ড ভয় করছে রে দেবলীনা মা। মা, ভয় পেয়ে আর কিছু হবে না। তোমাদের লড়াই আমি লড়ব, পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে। অবস্থাটা দেখো, আমি কিছুই করতে পারছি না। চাকরি নেই, জমি যাচ্ছে, মানুষ হাসছে। মানুষ হাসুক, হাসির উত্তর কাজ দিয়ে দেখিয়ে দিতে হয়। অর্জুনের মাথা দেবলীনাদের কাঁধে। দুর্বলতা যখন আঘাত করে তখন শক্ত হয়ে কাউকে দাঁড়াতে হয়। দেবলীনা সেই মানুষটা। মা, সুদীপ সকালে এসে চেঁচিয়ে গিয়েছিল, বলেছে জমি দেবে না, আমাদের দেখিয়ে দেবে। ওরা ওরা এমন লোক, একবার রেগে গেলে বাড়ির সামনে দাঁড়িয়ে অপমান করতে করতে শেষ করে দেবে। শেষ। যারা অন্যায় করে তারা ভয় দেখিয়ে জিততে চায়। আমাদের ভয় পেলে চলবে না বাবা। আজকের বাজারের টাকাও নেই, নুন শেষ, ডাল শেষ। গরিব ঘরের দুঃখটা কেউ বোঝে না রে মা। কান্না দিয়ে অভাব মেটে না মা, কিছু একটা শুরু করতে হবে। কি কি করবি তুই? আমি রান্না বান্না দিয়ে ছোট ব্যবসা শুরু করব। কি রান্না করবে তুমি? তুমি এটা করতে পারবে? যে মেয়ে চক্রান্তের নথি ধরতে পারে সে নিজের উপার্জন শুরু করতেও পারবে। কিন্তু এর জন্য অল্প হলেও টাকা লাগবে, কোথায় পাবে? আমার বিয়েতে বাবা আমায় যে সোনার গয়নাটা দিয়েছে ওটা বন্ধক রেখে কিছু টাকা আনবো। প্রথমে অল্প টাকা আনি, অল্প করে ব্যবসা শুরু করি, তারপর আস্তে আস্তে আমার কানেরটাও ছাড়িয়ে আনবো। কিন্তু কোনো কিন্তু না, এইবার দেখো সব ঠিক হবে। পরের দিন সন্ধ্যাবেলায় উনুনে আগুন জ্বলল। কড়াইতে তেল গরম হচ্ছে আর ভাজা হচ্ছে পকোড়া, চপ, পেঁয়াজি। দেবলীনার চোখে এক নতুন আশার আলো। এইসব সবাই কিনবে তো? দেখি না মা কি হয়।
অনেক টাকা পাবো ভাবছো? অল্প হলেও চলবে, অভাবের সংসারে অল্পটাই অনেক। বৌদি, পকোড়া ভাজার গন্ধ তো বাইরে থেকেই পাচ্ছিলাম। আমার দুটো পকোড়া দাও। ভালোই হলো, বাড়ির কাছে সন্ধ্যার খাবার পাওয়া যাবে। অবশ্যই, এটা নিন, আর আচারও চাইলে দেখুন। আমায় দাও তো। ভালো হলো আমাদের গ্রামে এমন একটা দোকান হলো। মাঝে মাঝে আমাদের বাচ্চাগুলো খেতে চায়। আমাদের গ্রাম থেকে বাজার কত দূরে, যেতেও ইচ্ছা করে না। ভালো হলো তুমি বিক্রি করছো। হ্যাঁ, ধন্যবাদ। ভালো লাগলে নিয়ে যাবেন। আজ প্রথম ভালোই বিক্রি হলো, অনেক টাকা লাভও হলো। এমনি করে ওদের ব্যবসাটা দাঁড়াতে লাগল। টাকাগুলো দেবলীনাদের হাতে জমা হতে লাগল, কিন্তু তার চোখে ভয় ছিল। এই টাকা জমির লড়াইয়ের সামনে খুবই ছোট। দুপুরে দুই আত্মীয় এসে উঠোনে দাঁড়াল। তাদের চোখে আগুন, মুখে বিষ। এই বউ, শুনেছি তুমি নথি খুঁজে পেয়েছো। খুব বুদ্ধিমতী হচ্ছ দেখছি। পঞ্চায়েতে গিয়ে দেখাবো কে বড়। তোমার নথি কাগজের টুকরো। আর ভালোই তো চপের দোকান দিলে, তাও আমাদের জমিতে। যা টাকা পাবে আমাদের হাফ দেবে। তোদের তোদের কেন দেব? হ্যাঁ, এটা এটা আমাদের জমি। দয়া করে আমাদের এইবার একটু শান্তি দে। শান্তি? জমি দিয়ে দাও, নিজেরা শান্তিতে থাকতে পারবে। জমি আমাদের, প্রমাণ আমাদের কাছে আছে, পঞ্চায়েতে সব দেখা যাবে। দেখা যাবে? তোমাদের মতো মেয়েদের আমি পঞ্চায়েতে কথা বলতে দিই নাকি? দেবে না? দেখবে, আমার কণ্ঠ শুনবেই। সুদীপ ও নীলমাধব রাগে ফেটে পড়ল, কিন্তু দেবলীনাদের চোখে ভয় নয়, আগুন দেখল তারা। আজ এই শয়তানগুলো যেভাবে চেঁচালো, কাল আবার এসে অত্যাচার করলে কি হবে? এত ভয় পেও না, অন্যায়কে থামাতে কাউকে না কাউকে দাঁড়াতেই হয়। আমি দাঁড়াবো। তুই তুই কি নিশ্চিত মা, পঞ্চায়েতে গিয়ে ওদের সাথে তর্ক করতে পারবি? তর্ক নয় বাবা, সত্যি বলবো, আর সত্যির লড়াই সবচেয়ে শক্তিশালী। মা, তুই থাকলে আমাদের পরিবারটা টিকে আছে। ঈশ্বর তোকে শক্তি দিক রে মা। গ্রাম্য পঞ্চায়েত মানুষ ভিড় করেছে, চোখে কৌতূহল, মুখে কটূক্তি। আজ জমির ব্যাপারটি কোথায় গড়াবে, এটাই সবার আগ্রহ। দেবলীনা ও অর্জুন চলে এসেছে হাতে খতিয়ান নিয়ে। দল করে বসেছে সুদীপ ও নীলমাধব, চেহারায় চাপা ঘৃণা। বিষয়টা কি? কাহিনী শুরু, দুই পক্ষই বলুক। মহাশয়, আমাদের কাছে নথি আছে। আমরা বলি এই জমি আমাদের, ওরা জোর করে জমানোর চেষ্টা করছে। এই নথি দেখুন, গ্রামে বহুদিন ধরেই আমাদের দাবি আছে। প্রধানজি, আমি এখানে আমাদের পুরনো খতিয়ানটি পেশ করছি। 50 বছরের পুরনো শিল, সাক্ষীর স্বাক্ষর, সবই এখানে, আপনারা নিজেই দেখুন। পঞ্চায়েতের লোকেরা নথি নিয়ে ঘুরে দেখছে। কিছুজন অবাক, কিছুজন বিরক্ত, কিন্তু শুধু কাগজ দেখলে মন মুছে যাবে না। কিছু লোক আছে যাদের টাকা শক্তির অন্যায় সুষ্ঠু করে দিতে চায় না। এই মেয়েটা নিজেকে কি মনে করে? ওর মতো মেয়েদের কথা শুনতে আমি নারাজ নই। আপনাকে আমি কেন বলবো? আমি পঞ্চায়েতে কথা বলবো, জমির ইতিহাস, সিলের ধরন সবই আমি বলবো। আর এটাও আমি জানাবো, ষড়যন্ত্র করে আমাদের আসল দলিল লুকিয়ে রেখে নকল দলিল আমাদের বাড়িতে রেখে আসা হয়েছে। তুমি মেয়ে মানুষ, কি করে আমাদের বিরুদ্ধে কথা বলবে? মেয়ে মানুষের এত কথা ভালো না। এগুলো শুনে আমার কানে মনে হচ্ছে পাড়া প্রতিবেশীরা তো আজও পুরুষদের কণ্ঠকেই মানে। দেবলীনা, ওরা যদি কিছু করে, আমি ভয়ে আছি। তুমি ভয়ের মধ্যে থেকো না, আমি এখানে সত্য কথা বলছি। তর্ক চরমে উঠল, কেউ কারোর কথা শুনছে না। হুট করে সুদী পঞ্চায়েত প্রধানের পকেটের পুরনো নথির নাম করে সন্দেহ ঢোকাতে চেষ্টা করল। বদনাম ছড়ালো। এই মুহূর্তে দেবলীনা বড় ঝুঁকিতে।
পৃথিবীর ন্যায়শাস্ত্রে কেবল কাগজ নয়, শক্তি ও প্রভাবও কাজ করে। পঞ্চায়েতের শেষে রায় নেই, অনুশোষণ নেই। গ্রামের রাস্তায় ফেরার পথে সুদীপ ও তার লোকজন দেবলীনাদের কটু কথা ও অপমান করেছে। কিছু লোক খোঁচা দিল, মানবিক অপমান। অর্জুনকে ঘাড়ে আঘাত লাগে, শ্বশুরবাড়ির লজ্জায় হলুদের মতো ফিকে হয়ে যায়। এই গ্রামে তোমাদের কোনো জায়গা নেই। কে থাকবে আর কে থাকবে না সেটা সময় বলবে। অত্যাচারের আঘাত ঘরের দেওয়ালে চিহ্ন রাখল, কিন্তু দেবলীনা থেমে থাকল না। তার মন আরো দৃঢ় হল। তিনি ব্যবসায় কাজ বাড়ালেন, নতুন প্যাকিং, গ্রামের বাজারে ছোট দোকানে নিতে গেলেন। আমি জানতাম তুমি পারবে। ছোট্ট দোকান থেকে আজ আমাদের ব্যবসা ভালো দাঁড়াতে পেরেছে শুধুই তোমার জন্য। তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। সুদীপ ও নীলমাধব ভয় পায়। একটি সাধারণ মহিলার সাহস তাদের অস্থির করে। তারা সিদ্ধান্ত নেয় গ্রামবাসীর কিছু অহংকারী লোককে জড়িয়ে দেবলীনাদের বিরুদ্ধে দুটি একটা মিথ্যে মামলা চালাবে। তাদের উদ্দেশ্য জমি ছিনিয়ে নেওয়া। তারা রাতে কাচারিতে কিছু ভুয়ো সাক্ষ্য তৈরি করে নালিশপত্র জমা দেয়। এইবার পঞ্চায়েতে আমরা নতুন প্রমাণ দেখাবো। সবাই আমাদের পাশে থাকবে। মেয়েটাকে চুপ করিয়ে দিতে হবে। জমিটি না নিলে ওদের শেষ, বুঝেছো? তারা এমন পরিকল্পনা করেছে যা শুধু জমি নয়, একটি পরিবারের ভবিষ্যৎ শেষ করে দিতে পারে। দেবলীনাদের ব্যবসা ধীরে ধীরে বাড়তে লাগল। এখন দোকানে সব রকম খাবার রাখে, ভালো রোজগার হয়। দোকানের টাকাটা পরিবারের সম্ভার হিসেবে আসলেই আলো দেখাল। কিন্তু সেই মুহূর্তে সুদীপ আর নীলমাধব নতুন ষড়যন্ত্রে হাত দিল। তারা বাজারে গুজব ছড়াল যে দেবলীনাদের পণ্য নকল, মানহানিকর। লোকজন কিছুটা সন্দেহ করল। তারা যতই চেষ্টা করুক আমাদের নামে বদনাম করার, আমরা থামবো না। সত্যি বললেই মানুষ বুঝবে। ব্যবসায়ের মান রাখবো আর জমির জন্য লড়বো, দুটোই চলবে। পরের দিন গ্রামে খবর ছড়িয়ে গেছে আজ আবার পঞ্চায়েত বসবে। কিন্তু এবার মামলাটা আগের চেয়ে ভারী, কারণ সুদীপ ও নীলমাধব নকল সাক্ষ্য ও ভুয়ো নথি পেশ করতে যাচ্ছে। গ্রামের মানুষ অর্ধেক তাদের পক্ষে, অর্ধেক দেবলীনাদের পক্ষে। এক অদ্ভুত টেনশন বাতাসে। তুমি সত্যিই নিশ্চিত ওরা আজ খুব খারাপ কিছু করতে পারে? সত্যের পক্ষে থাকলে ভয় পাওয়ার দরকার হয় না। শুধু আমাকে সমর্থন করো। আজ যেন ভয়টা একটু বেশি বেশি করছে রে। যেন যেন কিছু একটা বড় বিস্ফোরণ হবে। আজ সত্যের দিন মা, ভয় করে লাভ নেই। পঞ্চায়েত মাঠের চারপাশে গ্রামবাসীরা জটল। চিৎকার, গুঞ্জন, অস্থিরতা চলছে। সুদীপের গুন্ডামি দল আগে থেকে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের চোখে ভাষা, আজ না তারা হারবে, না হারতে দেবে। দুই পক্ষ দয়া করে সামনে আসুন। প্রধানজি, আজ আর কোনো বিতর্ক নয়। আমাদের কাছে নতুন নথি আছে, সিল, স্বাক্ষর, তারিখ সব হালফিল আপডেটেড। হ্যাঁ, আপনারা দেখে নিন, এটা 100% আইনি নথি। প্রধানজি, আমারও কিছু কথা আছে, আপনারা অনুমতি দিন। এই মেয়েটা মুখ বন্ধ থাকবে। তোমার মতো মেয়েরা পুরুষের মাঝে কথা বলে না। বউ হয়ে এত কথা, মা বাবা কি শিখিয়েছে? যদি নারীর মুখ বন্ধ করে রাখলে সত্যটা ধামাচাপা পড়ে যায়, যারা অন্যায় করেছে তারা জিতে যাবে, তাহলে আমার মুখ বন্ধ হবে কি করে? মাঠ নিস্তব্ধ হয়ে গেল, সব চোখ তার দিকে। এই নথিটা নকল। এখানে যে সিল আছে তা 3 বছর আগের, কিন্তু জমির মালিকানা লেখা হয়েছে 50 বছর আগের নামে। 3 বছরে থাকা সিল 50 বছরের নথিতে কি করে এলো? তা তো ঠিকই বলছো। এখানে সাক্ষীর নাম লেখা হরিপদ সেন, কিন্তু হরিপদ সেন মারা গেছেন 18 বছর আগে। মৃত মানুষ কি স্বাক্ষর দেয়? এটা সত্যি নকল? ওরা নকল বানিয়েছে? চুপ!
এসব সাজানো কথা। আরও আছে, এই নথির কালি নতুন, ছুলেই বোঝা যায়। যদি পুরনো হতো, কাগজ ও কালি দুটোই পুরনো হতো। এটা খুব গুরুতর ব্যাপার। তোমাদের জবাব কি শুনি? আমরা আমরা তো শুনেছিলাম নথিটা ঠিক। আপনারা শোনেননি, বানিয়েছেন, মানে প্রতারণা করেছেন। তখনই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলেন গ্রামের এক বৃদ্ধ রামবিলাস কাকা, পুরনো নথির এক সাক্ষী। আমি এই জমির আসল সাক্ষী। সুদীপ লোভ দেখিয়ে নকল নথিতে সই করতে বলেছিল, আমি মানিনি। কি বললে? সত্যি? হ্যাঁ, আর দেবলীনাদের দেখানো পুরনো নথিতে আমার আসল স্বাক্ষর আছে। এই বুড়ো মিথ্যে বলছে। ওর স্বাক্ষর মিলিয়ে দেখুন, মিলবে। এটা তদন্তের দরকার নেই, চোখের সামনে প্রমাণ স্পষ্ট। সুদীপ, নীলমাধব, তোমরা জমির নথি জাল করেছো, গ্রামকে ভুল পথে চালিয়েছো। এটা বড় অপরাধ। ওদের শাস্তি চাই, অত্যাচারের প্রতিশোধ চাই। ওদের শাস্তি চাই, অত্যাচারের প্রতিশোধ চাই। ওরা ওরা আমাদের কোথায় ঠেলে দিচ্ছে? বলি না মা, তুই আমাদের বাঁচালি। প্রধানজি, আর একবার সুযোগ দিন। না, শাস্তি হবে। জমির দাবি বাতিল, পঞ্চায়েতের সিদ্ধান্ত। জমি দেবলীনাদের পরিবারের, আর তোমরা গ্রামের সামনে ক্ষমা চাইবে। আমরা দুঃখিত, ভুল করেছি। তুমি তুমি আমাকে বাঁচালে দেবলি না। তুমি না থাকলে সব শেষ হয়ে যেত। এত সহজে কেউ ভাঙতে পারবে না আমাদের পরিবারকে। অন্যায় যত বড়ই হোক, সত্যি আরো বড়। আজ আজ আমার মাথা উঁচু। আমার বৌমা গ্রামকে সত্য দেখিয়েছে, সত্য। দেবলীনাদের ব্যবসা পঞ্চায়েতের খবরের পর দ্রুত ছড়ায়। মোম, পিঠে, আচার, পকোড়া সব জায়গায় সুনাম ছড়াতে থাকে। দেবলি না, আমি একটা চাকরি পেয়ে গেছি। সত্যি? আমি জানতাম তুমি পারবে। না, আমি পারিনি, তুমি পেরেছো। তুমি বলেছো, তাই চেষ্টা চালিয়ে গেছি। এই জমি আমরা আবার নতুন ভাবে ব্যবহার করব। তোদের ব্যবসার জন্য জায়গা হবে। বলি না, তুই শুধু আমাদের বউ না, আমাদের ঘরের নিরাপত্তা, আমাদের মেয়ে, আমাদের গর্ব। আমরা একসাথে থাকলে কিছুই অসম্ভব নয়। জমি ফিরে পাওয়া, অত্যাচারীদের শাস্তি, ব্যবসার বৃদ্ধি, অর্জুনের চাকরি, সব মিলিয়ে দেবলীনাদের পরিবার পুনর্জন্ম পেল। দেবলীনা একটি গ্রামকে শেখাল